এটাকে আমার কাছে ঘোষণাপত্র মনে হয় নাই। ফলে এটা একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হয়েছে, সেটা খুব একপেশে এবং আপত্তিকর। এই ন্যারেটিভটা আর ইতিহাসটা পড়লে মনে হয় যে এটা একটা দলের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস একটা দলের ইতিহাস। কিন্তু এই ইতিহাসটা পড়লে মনে হয় যে বাংলাদেশের ইতিহাস হচ্ছে বিএনপির ইতিহাস। এটার না আছে কোনো লিগাল ইফেক্ট, না আছে কোনো হিস্টোরিক্যাল গুরুত্ব, কোনো কিছু এটার মধ্যে থেকে পাওয়া যায় না। যেমন ধরেন কক্সবাজার ইস্যুটাই ধরেন, তারা তাদের এভরি স্টেপ সোশ্যাল মিডিয়ায় চলে আসছে কিভাবে। তো তারা পরিচিত মানুষ, তারা যেখানেই যাবে। এখন এই প্রশ্নটা কি তোলার মতো কোনো সুযোগ তারা দেয়নি বলে মনে করেন? না, যেদিন এত বড় একটা আপনারাই দাবি করেছেন, আপনারাই ফাইট করেছেন যে আমাদের অবশ্যই জুলাই ঘোষণা হতে হবে, জুলাই সনদ করতে হবে, এই মাসের মধ্যে না হলে আমরা একদম উল্টায় ফেলবো, এই করবো ওই করবো, ধমক দিচ্ছেন সরকারকে, সেদিন আপনারা নাই, কোথায় গেছেন? এবং এমন 4 জন গেছে যারা সবসময় ফোকাসে থাকবার কথা, যারা স্টেজে থাকবার কথা, যারা প্রধান উপদেষ্টার আশপাশে বা ওইখানেই থাকবার কথা, তারা এই প্রশ্ন আমি না তুলতে না করছি না। আমি বলছি যে এই যে তাদের পরবর্তীতে আপনি দেখতে পেলেন যে প্রত্যেকটা স্টেপ চলে আসছে, এগুলো তো বোঝা যায় যে কোথা থেকে আসছে, এগুলো কিন্তু সাংবাদিকতা না, ঠিক আছে? তো এইটা আমি বলছি যে মানে কোনো কিংস পার্টি কিংবা এর আগেও নিউজ হয়েছে যেগুলো আসলে সরবরাহ করা নিউজ, এবং একটা তথ্য পরবর্তী এজেন্সি আপনাদের পিছনে লেগে এজেন্সির লাভটা কি? আই ডোন্ট নো, মানে তারা কেন, যে এটা একটা হতে পারে যে আমরা যেহেতু একটা পরিবর্তনের রাজনীতির কথা বলি এবং আমরা এজেন্সি কি বিএনপির নিয়ন্ত্রণে আছে? বিএনপির ব্যাপার না, এটা সেটেলমেন্টের প্রশ্ন, এটা এস্টাবলিশমেন্টের প্রশ্ন। আমরা যেহেতু এস্টাবলিশমেন্টটাকে সংস্কার করে একটা বাংলাদেশে একটা মোর ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট তৈরি করতে চাই, ফলে স্বাভাবিকভাবেই এই এস্টাবলিশমেন্টের স্ট্যাটাস কো যারা রক্ষা করতে চায় তারা তো আমাদেরকে ভালোভাবে নেবে না, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো সেখান থেকে আমাদেরকে ধরেন এরকম হয়েছে যে একটা কোথাও কফি শপে বসে আছে, সেটার ভিডিও সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছে। এটা তো কোনো সাংবাদিকদের কাজ না, বা কোনো ওই হোটেল মালিকেরও কাজ না, এটাও কাজ হচ্ছে একেবারে এজেন্সির কাজ। তাহলে এইভাবে আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে কিংস পার্টির জিনিসটা একটা এজেন্সির প্রোডাক্ট হয়। হ্যাঁ, এখানে কিন্তু উল্টো দেখা যাচ্ছে, মানে একটা, আমি বলবো না যে আমাদের কোনো ভুল নাই, হ্যাঁ, যেমন এই প্রশ্ন আপনি করছেন যে ওই দিনই কেন কক্সবাজার যেতে হবে, এটা একটা প্রশ্ন হতে পারে। এটা একদম পারফেক্ট একটা প্রশ্ন। ওকে, এটা আপনি মনে করেন না যে ওই দিন যাওয়াটা খুব আনইউজুয়াল একটা বিষয়? সেটা তারা জানে, তারা কেন গেছে, তারা না ওই দিনটা ওই সময়টা যখন তারা না গেলে টাইমিংটা অবশ্যই প্রশ্ন তৈরি করে। কিন্তু আমি বলছি যে এর মানে তো এটা আমাদের ভুল হইতে পারে, আমাদের ওই নেতাদের ভুল হতে পারে, কিন্তু এর মানে এই না যে তাদের ব্যক্তিগত কোনো প্রাইভেসি থাকবে না, তারা কোথায় আছে কি আছে এগুলো সব পাবলিক করে দিবে। এবং এগুলো তো আর কোনো, ধরেন তারা এয়ারপোর্টের একটা ইয়েতে আছে, এয়ারপোর্ট থেকে নেমে একটা জায়গায় আশ্রয় নিয়েছে, এই যে ভিডিও লিকেজটা চলে আসলো, এটা তো কিন্তু কোনো সাংবাদিকদের করা কাজ না, তাই না? তাই আমি বলছি যে এইভাবে আমাদের পেছনে এই এজেন্সি খুব ভয়ঙ্করভাবে মনে হচ্ছে যে লেগেছে, এবং তারা আমাদেরকে যে কোনোভাবে বিতর্কিত করার জন্য নানা ধরনের প্লট সাজাচ্ছে। এবং এইটা হচ্ছে প্রমাণ করে যে আমরা কিংস পার্টির ব্যাপারটাই আলাদা। কিংস পার্টির সাথে এই ধরনের হস্টাইল আচরণ কখনো কোনো এজেন্সি করবে না, এটা সম্ভব না। এবং তাদের সরবরাহ করা নিউজ আপনার কোনো ন্যাশনাল মিডিয়া পাবলিশ করবে, এবং সেটা কিন্তু পরে ফ্যাক্ট চেকার কদরুদ্দিন শিশির ভাই দেখালেন যে এটা পুরোটাই হলো একটা চোথা, যেটা সরবরাহ করেছে এবং একটা পত্রিকা জাস্ট কপি পেস্ট করে ছেপে দিয়েছে। এটা হয় না, মানে কিংস পার্টির বিরুদ্ধে এটা কখনো হয় না। কিংস পার্টি মানেই হচ্ছে ওই সরকার এসেছে এবং সে তার ক্ষমতাটাকে বৈধতা দিতে চায়, এবং সেই জন্য একটা রাজনৈতিক শক্তি তৈরি করেছে, এবং পুরো ফিল্ড তার দখলে। আপনি স্থানীয় পর্যায়ে নিশ্চয়ই আপনি জানেন, আপনি কুমিল্লার ঘটনা, কারণ আমরা জানি শেখ হাসিনার সেই ডামি ইলেকশন বা ওই তখন তার চয়েস মোতাবেক সবাইকে বসানো, এটা কিংস পার্টিদের একটা বিষয় ছিল তখন। কিন্তু এটাও তো অনেকে মনে করে যে আপনারাই এই সরকারকে বসিয়েছেন, এই সরকার আপনাদেরকে সুযোগ দিচ্ছে, সামনে নির্বাচনের যে তারিখ এটি পেছানোর ক্ষেত্রে আপনাদেরকেও একটা এস্টাবলিশমেন্টের সুযোগ দেওয়া হচ্ছে। সরকার চাচ্ছে যে একটা সরকারের পছন্দের একটা দল, নতুন দল আসুক, এই বিএনপিকে চান না বা অন্যান্য দলকে চান না, সরকার চাচ্ছে আপনাদের মাধ্যমেই তাদের একটা পাওয়ার তারা এক্সারসাইজ করতে পারে লং টাইম, এবং আপনারা তাদেরকে ব্যাকআপ দিচ্ছেন। এই ধরনের কিছু পারসেপশন ভুল হতে পারে, বাট আছে, গুঞ্জন আছে, এই গুঞ্জনগুলো আছে, এবং এগুলো তৈরি করা জিনিস। যেমন খুব পরিষ্কারভাবে যে ওয়াহিদুদ্দিন সাহেব, যিনি শিক্ষা উপদেষ্টা ছিলেন, ওয়াহিদুল মাহমুদ, উনি তো এখন আর শিক্ষা উপদেষ্টা নাই। উনি কি বললেন যে আমি পাবলিক ইউনিভার্সিটিগুলো ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়েছি মির্জা ফখরুল সাহেবের দেয়া লিস্ট থেকে, কারণ তারা বন্ধু আগের থেকেই। এটা নিয়ে কিন্তু কোথাও কোনো কথা ওঠে নাই। তারপর হচ্ছে আপনার এই যে ধরেন এখানে সিটি কলেজ, এটা গভর্নিং বডির চেয়ারম্যান না কি হয়ে বসে আছেন ওই অসীম সাহেব, বিএনপির নেতা। এরকম সমস্ত জায়গায় কিন্তু বিভিন্ন গভর্নিং বডিতে বিএনপির লোকজন, ফলে বিএনপি এই এখন সরকার না, কিন্তু বিএনপি সর্বত্র পাওয়ারে চলে এসেছে, ঠিক আছে? এবং স্থানীয় পর্যায়ে তারা কিভাবে ইউএনও ডিসিদের নিয়ন্ত্রণ করে, এটার কথা আপনিও ভালো করে জানেন। ফলে এখান থেকে আর আমাদের খুব খুব সামান্য ইনফ্লুয়েন্স, মানে ধরেন আমরা গেলে একটু শুকনা মুখে
হয়তো বরণ করে নেয় আর কি, একেবারে তো অ্যাভয়েড করতে পারে না। এটাকেই দাবি করা হচ্ছে যে আমাদের বিরাট সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কোথাও খুব বিরাট সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এরকম না। এটা ঠিক যে আগের মতো হস্টাইল না, আগের প্রশাসনের মতো, মানে আওয়ামী লীগ আমলে যেটা সেটা না, কিন্তু এর মানে এইটা না যে আমাদেরকে খুব বেশি সুবিধা দেওয়া হচ্ছে বা অনেক সুবিধা দেওয়া হইতেছে। নিরাপত্তার তো ধরেন গোপালগঞ্জের মধ্যে এরকম যখন ঘটনা ঘটে, পরের সমাবেশ 2-1টা সমাবেশে তো পুলিশ স্বাভাবিকভাবে একটু বেশি নিরাপত্তা দিতে চাইবে। পুলিশ তো বিএনপি সমাবেশে নিরাপত্তা দেয়, কিংবা এনসিপি সমাবেশে পানি ছিটাচ্ছে, পরবর্তীতে দেখা যায় বিএনপির ওই যেদিন বেগম খালেদা জিয়া আসলেন সেদিন ওখানেও পানি ছিটানো হচ্ছে। ফলে আমার কাছে ওরকম মনে হয় না, বরং মনে হয় যে রিয়েল পাওয়ারটা আসলেই বিএনপির দিকে হেলে গেছে। এটা আপনি শুধু সরকার দিয়ে বোঝা যাবে না। শেষ কথা হলো, দুটি বিষয়ে জানতে চাই, এরপরে আমরা শেষ করব। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন অনুষ্ঠানটিকে শেয়ার করবেন, কারণ আমরা আসলে কাউকে মহিমান্বিত করতেও আমি এখানে বসিনি, কাউকে দোষ দিতেও বসিনি। আমরা রিয়েল ফ্যাক্ট সম্পর্কে জানতে চাচ্ছি। অনেকের কাছে বিষয়টি বিব্রতকর হতে পারে, কিন্তু এটা তো ঠিক, দুজন মানুষ এখানে সম্ভাবনা, দুজন মানুষ এখানে জড়িত রয়েছে ঘটনাগুলো। কিন্তু আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিষয়গুলো নিয়ে বেশ সরব, আমরা কিন্তু এগুলো নিয়ে বেশ সময় অতিবাহিত করছি এই আলাপগুলো নিয়ে। কিন্তু এর পেছনে কারণ কি, এটি সমাধান কোথায়, শেষ কোথায়, এ নিয়েও তো আমাদের চিন্তা করা উচিত। কারণ আমরা কোনোভাবেই চাই না যে এই ধরনের ভুল ভ্রান্তি ধারণা থেকে কারো ক্যারিয়ার শেষ হয়ে যাক। আমরা চাই কোথাও না কোথাও কোনো ভুল যদি থেকে থাকে সেটি সামনে আসুক এবং সমাধান হোক। শেষ প্রশ্ন হলো, জুলাই ঘোষণাপত্র, এতদিনের আন্দোলনের পর সবার দাবি ছিল ঘোষণাপত্রটি যেন সবার সর্বজনীন একটা অ্যাকসেপ্টেন্স পায়। অন্যদের কথা, অন্যদের যে দৃষ্টিভঙ্গি সেটার ব্যাপারে আপনাকে নাই জিজ্ঞাসা করবো, আপনার ব্যক্তিগতভাবে এবং এনসিপির বর্তমান অবস্থান কি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, শেষ পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা হলো, অনেকে মনে করে যে এই নির্বাচনটি আসলে শেষ পর্যন্ত নাও হতে পারে, এটি শুধুমাত্র ফর দ্য টাইম বিং। ঘোষণাপত্রের ব্যাপারে এনসিপি একটা অবজারভেশন দিয়েছে পরের দিন, মানে তাদের অবস্থানটা এরকম, তারা ক্রিটিক্যালি এটাকে মেনে নিয়েছে। মানে ঘোষণাপত্র স্বাধীন বাংলাদেশ ইতিহাসে এটার তো কোনো ভিজুয়াল নাই, ঘোষণাপত্র হয়েছে এরকম, তো এটা যেহেতু এবার হলো, এই ঘটনাকে তারা স্বাগত জানিয়েছে। কিন্তু তারা হিস্টোরিক্যাল ন্যারেটিভের যে শর্টকামিংস এবং এটার ইমপ্লিমেন্টেশনের যে অনিশ্চয়তা, এটাকেও কিন্তু তারা প্রশ্ন করেছে। আমার ব্যক্তিগত অবস্থান হচ্ছে, আমার কাছে এটাকে, আমরা যদিও বারবার ঘোষণাপত্র চেয়েছি, এটাকে আমার কাছে ঘোষণাপত্র মনে হয় নাই। এই কারণে যে ঘোষণাপত্র কখনো বলে না যে আমি পরবর্তীতে ইলেকশনের পরে যে সরকার আসবে সে আমাকে এসে তফসিলের ভেতর ঢোকাবে। ঘোষণাপত্র নিজেই নিজেকে এনাক্ট করে, নিজেই নিজেকে বলবৎ করে, এটাই ঘোষণাপত্র। একটা ধরেন সেনাবাহিনী যখন ক্ষমতা গ্রহণ করে তখন তারা এসে প্রথমে একটা প্রোক্লেমেশন জারি করে যে আজকে থেকে সংবিধান স্থগিত এবং এই প্রোক্লেমেশন অনুযায়ী দেশ চলবে আগামী অমুক সময় পর্যন্ত। ঠিক আছে, এইটাই প্রোক্লেমেশন নিজেই নিজেকে এনাক্ট করে। সে কারোর কাছে গিয়ে বলে না যে আপনার আগামী সরকার নিশ্চয়ই এটাকে বাস্তবায়ন করবে, এটা প্রোক্লেমেশন হয় না। ফলে এটা একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হয়েছে আমি বলবো। কিন্তু এই হিস্টোরিক্যাল ডকুমেন্টের মধ্যে কি এটা আসলেই এটাই কি ডকুমেন্ট, এটাই কি অ্যাকচুয়াল লাইক কি বলে যেটাকে যা ঘটনা ঘটেছে না? এখানকার যে ন্যারেটিভ সেটা খুব একপেশে এবং আপত্তিকর। এই ন্যারেটিভটা আর ইতিহাসটা পড়লে মনে হয় যে এটা একটা দলের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস একটা দলের ইতিহাস। যারা বাংলাদেশের বিভিন্ন ইতিহাসে কাল পড়বে তাদেরকে ছোট করার জন্য বলছি না, বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে বুদবুদ হয়ে বা বিভিন্ন ঘটনার বেনিফিশিয়ারি যারা, তাদেরকে ওই ঘটনার অনুঘটক হিসেবে হাজির করা হয়েছে। যেমন বিএনপি দলটা কিন্তু সিপাহী জনতা বিপ্লবের পরবর্তীতে আসা একটা দল। কিংবা আপনি দেখবেন যে এরশাদ আমলের ওই আন্দোলন অনেক দল মিলে করেছে, কিন্তু পরবর্তীতে ক্ষমতায় এসেছে বিএনপি। এখনও গণ অভ্যুত্থানের পরে লাইকলি অনেকে মনে করছেন বিএনপি ক্ষমতায় আসবে। তার মানে এই ঘটনাগুলো, এই বড় বড় ঘটনাগুলোর পরে বিএনপি সামনে আসছে। বিএনপি ঘটনাগুলো একা ঘটায় নাই, বা কোনো কোনো ঘটনা আসলে বিএনপি ঘটায়ই নাই, কিন্তু এই ইতিহাসটা পড়লে মনে হয় যে বাংলাদেশের ইতিহাস হচ্ছে বিএনপির ইতিহাস। এটা খুবই একপেশে হয়েছে আমার কাছে। না, বিএনপিকে তো খুব বেশি এখানে স্মরণ করেছে বলে আমার মনে হয়। আপনি সিপাহী জনতার বিপ্লব বলা হচ্ছে, কোটা বিরোধী আন্দোলনটাকে খুব বেশি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে না, এখানে প্রেক্ষিতেই এই পতন হয়েছে। গত 16 বছর যেভাবে বলা হয়েছে, গত 16 বছরের আন্দোলনের কথা যেভাবে বলা হয়েছে, তাতে মনে হয়েছে গত 16 বছর এটা হচ্ছে বিএনপির দাবি। গত 16 বছরের আন্দোলন কি তুলে ধরা হয়েছে এরকম ভাবে? না, কিন্তু বলা হয়েছে গত 16 বছরের যে সংগ্রাম, এগুলোর কথা আসছে। সংগ্রামের কথাও বলা হয়নি এরকম ভাবে, এ নিয়ে বিতর্ক হচ্ছে। গত 16 বছরে অনেক কিছু তো ঘটেছে, কোনটা উল্লেখ করেছে?
আলাদা আলাদা করে কোনো কিছু উল্লেখ করে নাই, কিন্তু এই যে গত 16 বছর 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম, এই কথাটা যখন এভাবে বলে তখন এটা মনে হয় যেন বিএনপির যে দাবিটা যে তারাই গত 15 বছরের তারা মানে মাঠ গুছিয়েছে এবং গোল দিয়েছে ছাত্ররা, এই কথাটা তারা বলেছে একবার, সেরকম একটা টোন এর মধ্যে পাওয়া যায়। বাই দ্য ওয়ে, আমি আসলে এটার যে হিস্টোরিক্যাল ন্যারেটিভ আমি মনে করি যে আরও গোছানো হতে পারতো, এখানে 47 আসতে পারতো, এখানে আমাদের উপনিবেশ বিরোধী সংগ্রামটাকে আরও অন্যভাবে বলা যেত, মানে অনেকগুলো জায়গায় গত 15 বছর অনেক কিছু ঘটেছে, সেগুলো না হলো বড় বড় অনেকগুলো ইভেন্ট হয়েছে যেগুলো আন্তর্জাতিকভাবে অনেক একটাও কিন্তু এখানে আসে নাই, কোনোটাই আসে না। এবং এই আমি বলবো যে এই গণ অভ্যুত্থানটাকেও ঠিক মতো এখানে হাজির করা হয়, এটাকে বলা হয়েছে আপনার অসহযোগ আন্দোলন এরকম করে। আর এইটা ফলে আমি এটাকে মানে আমি মনে করি না যে শেষ পর্যন্ত দিয়েছে, এটা হলো একদম আপনি যদি সর্বোচ্চ আশাবাদী হতে চান তাহলে মন্দের ভালো একটা কিছু আসছে, কিন্তু এটার না আছে কোনো লিগ্যাল ইফেক্ট, না আছে কোনো হিস্টোরিক্যাল গুরুত্ব, কোনো কিছু এটার মধ্যে থেকে পাওয়া যায় নাই। আর নির্বাচনের ব্যাপারে এটা তো অনেক দিন ধরে এই অনিশ্চয়তার কথা বলা হচ্ছে, কিন্তু আমি অন্তত দেখেছি যে সরকারের দিক থেকে এই ধরনের কোনো ইন্টেনশন আমার কাছে মনে হয় না। সরকার প্রধান যা বলেছেন সেই কথাতেই, বরং বিএনপির সাথে বিএনপির ব্যাপারে হয়ে সরকার এগিয়ে নিয়ে এসছে, ফেব্রুয়ারিতে নিয়ে আসছে, ঠিক আছে। ফলে আমার কাছে এরকম মনে হয় না যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, কিন্তু এখন যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমতে না আসতে পারে সংস্কার নিয়ে, সনদ নিয়ে, তাহলে তো একটা অনিশ্চয়তা তৈরি হবে, টানাপোড়েন তৈরি হবে। তো সেখান থেকে যদি এরকম কোনো কিছু ঘটে, মানে অনিশ্চয়তার দিকে যায়, সেটা খুব দুঃখজনক হবে। আমাদের সবাই মিলে ওটা আটকাতে হবে। মানে এই যে 1/11 ধরনের যে ঘটনা বাংলাদেশি অতীতে ঘটেছে, এবং এটা কিন্তু আমাদেরকে কোথাও নিয়ে যায় না, ভালো কোথাও নিয়ে যায় না। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সামনে দুটো রোড ম্যাপ, দুটোই নির্বাচন কেন্দ্রিক। একটা হচ্ছে ডেমোক্রেটিক প্রসেসের মধ্য দিয়ে স্বাভাবিক যে নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন, সেটা। আরেকটা হচ্ছে এই রাস্তাটা বন্ধ করে দিলে না, কোনো একটা গ্যাঞ্জাম লেগে গেল বা লাগানো হলো, এবং তারপরে একটা হস্তক্ষেপ, এই যে দেখবেন দেবপ্রিয় সাহেব বলেছেন জরুরি হস্তক্ষেপ মাঝে মাঝে লাগতে পারে, এটা তো ইঙ্গিতটা স্পষ্ট। এই ধরনের কিছু হয়ে 1/11-এর পরেও কিন্তু 2 বছর পরে ইলেকশন এসছে, কিন্তু ওই ইলেকশনটা ছিল একটা স্টেজড আপ ইলেকশন। এখন আমরা এটা সবাই জানি যে দিল্লি এবং ওই সরকার এবং আওয়ামী লীগের মধ্যে একটা নেগোসিয়েশন হয়েছিল। তো এই ধরনের কোনো হস্তক্ষেপের পরে যদি নির্বাচন আসে, সেটা ওই রকম একটা ব্যাপারই হবে, সেটা আমাদেরকে আটকাতে হবে। আর সুষ্ঠু ডেমোক্রেটিক প্রসেসের মধ্য দিয়ে সংস্কার শেষে যে নির্বাচনটা এই ফেব্রুয়ারিতে বলেছে, ওই ধরনের একটা সুষ্ঠু নির্বাচন আমরা চাই, যার মধ্যে দিয়ে আসলে ডেমোক্রেটিক ট্রানজিশন হবে। আমার ব্যক্তিগতভাবে শেষ প্রশ্ন, অনেক প্রশ্ন আসার মধ্যে থেকে শেষ প্রশ্ন হলো তুষার, এটা হলো যে এনসিপি গঠনটা কি খুব জরুরি ছিল? এবং অনেকেই মনে করতো যে এতদিন পর ছাত্ররা একটা বড় ধরনের পরিবর্তন এনেছে, ছাত্ররা বলতে ছাত্র জনতা, কিন্তু ছাত্রদের একটা বড় নেতৃত্বের একটা বিষয় ছিল এখানে, যেটা অন্যান্য রাজনৈতিক দল পারেনি। তারা তাদের আহ্বানে বা তাদের সরাসরি সম্পৃক্ততায় এমন একটা ঘটনা ঘটেছে। এরপর তারা তো পারত যে কোনো সরকারকে জবাবদিহিতার সম্মুখীন করবার এই দায়িত্বটা পালন করতে পারতো। তারা একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতে পারতো। তারা হয়তো নিজেদেরকে অন্যরকম একটা জায়গায় রাখতে পারতো, মহান একটা জায়গায় রাখতে পারতো। খুব কি ভালো সিদ্ধান্ত হয়েছে যে একটা দল করে ক্ষমতায় যেতে চাওয়ার যে অভিলাষ? আমি মনে করি যে এনসিপি হওয়াটা অনিবার্য ছিল, কারণ মাঠের রাজনৈতিক যে শূন্যতা তৈরি হয়েছে, এটা কোনোভাবেই আপনি শুধুমাত্র ওই যে প্রেশার গ্রুপ হিসেবে থেকে এটা আপনি খুব দ্রুত সিন আউট হয়ে যেতে হতো। মানে পাওয়ার তো আসলে অন্যরকম, পাওয়ার তো আসলে সবসময় মরাল দিয়ে বিচার করা যায় না, যে আচ্ছা এই বাচ্চারা গণঅভ্যুত্থান করে দিয়েছে, এখন ওরা একটা এথিক্যাল ফোর্স আকারে আছে, আমরা এটাকে আমলে নেব সমস্ত কিছু, এইভাবে রাজনীতি হয় না। রাজনীতি করার জন্য কি কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল? না, কিন্তু কোটা সংস্কার আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তাদের দীর্ঘদিন ধরে একটা শেখ হাসিনা বিরোধী অবস্থান আছে। ফলে তারা তো মোরালিটির জায়গা থেকেই ছিল। হ্যাঁ, ফলে তারা বৈষম্যের বিরুদ্ধে ছিল। যে কোনো সরকার, রাজনৈতিক কোনো উপলক্ষ্য কোনোদিনই ছিল না। যে কোনো সরকার, এই ধরনের সরকার যখন হয়ে যায়, তারা কোনো না কোনো একটা এরকম ইস্যু থেকেই তাদের বিরুদ্ধে আন্দোলনটা শুরু হয়। এটি পৃথিবীর ইতিহাস বলে। আপনি চিলিতে এরকম ট্রামের ভাড়া 3 পয়সা বাড়াইছে, তারপর ওখান থেকে শুরু হয়ে ওইটা সরকার পতনে গেছে, এভাবেই হয় ইস্যু ভিত্তিক। আমরা আগের থেকেই বলতে পারি না। ফলে এটা এরকম যেটা বিএনপি বলে যে এটা তো কোটার আন্দোলন ছিল। হ্যাঁ, কোটার আন্দোলন ছিল, এবং এই ধরনের জনস্বার্থ সংশ্লিষ্ট আন্দোলন থেকেই এটা মানে শেষ পর্যন্ত যায়। এবং এরপরে মানে বাংলাদেশে যে গণঅভ্যুত্থানের পরে আমরা তো চাই না শেখ হাসিনা ফেরত আসুক বা আওয়ামী লীগ ফেরত আসুক, আওয়ামী লীগকে আবার রিফাইন্ড আওয়ামী লীগ আকারে আনুক। তাহলে এই যে শূন্যতাটা রাজনৈতিক জায়গায় তৈরি হচ্ছে, এটা তো মিট আপ করতে হবে। সেখান থেকে আমি মনে করি যে এই দল গঠনটা অনিবার্য ছিল। এখন চ্যালেঞ্জ হচ্ছে যে এই দলটাকে একদিকে জুলাইয়ের আকাঙ্ক্ষার পক্ষে রাখা, এবং ওইটাকে আবার মুক্তিযুদ্ধ চেতনার মতো ব্যবহার বা অপব্যবহার আওয়ামী লীগ যেটা করলো সেরকম না করা। আর দ্বিতীয়ত হচ্ছে যে সকল বিতর্ক, যে সকল ভুল আমাদের হচ্ছে, সেগুলো আমাদের কাটিয়ে উঠে একটা সুসংহত দল হয়ে মানে সামনে এগিয়ে যাওয়া। এই দুটোই হচ্ছে আমাদের সামনে এখন করণীয়।
আমার আর প্রশ্ন তেমন নাই, কথা তেমন নাই জনাব সরওয়ার তুষার, আপনাকে অনেক ধন্যবাদ। আর তেমন কিছু বলা না থাকলে আমি শেষ করতে পারি। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে এই বিষয়ে মানে আমি প্রথমে আমার সিদ্ধান্ত ছিল যে আমি এই ব্যক্তিগত বিষয়ে কথা বলবো না। আমাকে কয়েকটা জায়গায় ডেকেছে, আমি তাদেরকে ডিক্লাইন করেছি। আমি বলেছি ভাই আমি রাজনৈতিক বিষয়ে কথা বলি, আমি ব্যক্তিগত বিষয়ে কথা বলবো না। কিন্তু এখন আমার কাছে মনে হলো যে এটা যেভাবে একপেশেভাবে আমাকে ভেরিফাই করা হচ্ছে যে আই শুড অলসো স্পিক আপ, তখন আপনি বললেন এবং আপনি আমাকে সুযোগ দিয়েছেন এখানে কথা বলার জন্য। আমাকে নিজেকে মানে বাকি সিদ্ধান্ত আসলে মানুষ নেবে। আমি আমার দিক থেকে যেটা এক্সপ্লেইন করা সেটা আমি করেছি, বাকি সিদ্ধান্ত অবশ্যই মানুষ নেবে। এবং আপনাকে ধন্যবাদ যে আপনি ফেস দ্য পিপল আমাকে আমন্ত্রণ জানিয়ে এই সুযোগ করে দিয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফেস দ্য পিপলের সাথে থাকবেন। আমরা সবসময় সত্যকে বের করে আনবার চেষ্টা করি, সবসময় করেছি, এখনও করছি। আমরা চাই না সরওয়ার তুষার অথবা নীলা ইসরাফিল কেউ অন্যায়ভাবে ভিক্টিমাইজড হোক এবং তাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাক। এতক্ষণ শুনলেন সব কিছু মনে হয় আমরা তুলে আনবার চেষ্টা করেছি, তারপরেও কোনো কিছু থেকে থাকলে আমরা ভবিষ্যতে সেটাকেও তুলে আনবার চেষ্টা করব। ভালো থাকবেন, ফেস দ্য পিপলের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।